এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটে সবথেকে আলোচিত নামের জায়গাতে আনোয়ার আলী নিশ্চিতভাবেই রয়েছে এবং সেই রিলেটেড আমার মনে হয় না যে আর কোনো কথা বলা আমার বাকি রয়েছে। এবং সেই দিনকে লাস্ট ভিডিও বানিয়ে আমি জানিয়ে দিয়েছিলাম যে এরপর আর কোনো বিগ ব্রেকিং কিছু এলে, মানে একদম ক্লাব স্তর থেকে কিছু বেরিয়ে এলে যে মোহনবাগানের কোনো মুভ, দিল্লির কোনো মুভ বা প্লেয়ারের কোনো মুভ, যতক্ষণ না সেই ধরনের কিছু রিপোর্ট বেরিয়ে এসছে ততক্ষণ আমার মনে হয় না যে কথা বলার কোনো রকম আর যুক্তি আছে বলে। কারণ যতগুলো বড় মিডিয়া হাউসেস রয়েছে তারা এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট পরিমাণে রিপোর্টস দিয়েছে এবং আমার মনে হয় যে যাদের বোঝার আপাতত স্থিতি রয়েছে তারা পুরো ম্যাটারটাকে বুঝতে পেরেছে এবং প্লেয়ার কোথায় থাকতে চায়, কোথায় যেতে চাই এবং লিগাল ম্যাটার্স কী রয়েছে, সেখানে পিএসসি কী ভার্ডিক্ট নিয়ে আসবে, সেটা যখন বেরিয়ে আসবে তখন সেটা নিয়ে আমরা আমাদের ওপিনিয়ন শেয়ার করতে পারি, আমরা আমাদের কথা বলতে পারি। এবং এটাও ভাবতে হবে যে এই দুটো টিম কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই যে শুধুমাত্র এই আনোয়ারের ব্যাপারটা এখন মাথার মধ্যে আসল ব্যাপার, তবে তার পাশাপাশি টিমটাও, দুটো টিমকে বিল্ড করতে হবে। এখনও অবধি কিছু কিছু খামতি বাকি রয়েছে, বিদেশি প্লেয়ার আসা বাকি রয়েছে, ইন্ডিয়ান রিক্রুটমেন্ট বাকি রয়েছে, সব দিকেই কিন্তু তাদের রিক্রুটমেন্ট টিম আপাতত কাজ করে যাচ্ছে। এবং যে নামটা স্ট্রং একটা জায়গাতে গিয়ে রিচ করছে, যে নামটা কোথাও ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা জয়নিংয়ের চান্স তৈরি করছে, একটা কোথাও ইন ফিউচার জয়নিংয়ের চান্স তৈরি করতে পারবে, সেই নামটা নিশ্চিতভাবেই জিকসন সিং। কারণ গোটা ইস্টবেঙ্গল টিমটার দিকে তাকালে এবং যেদিনকে রাত্রে আনোয়ার আলীর ব্যাপারটা বেরিয়েছিল যে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলে মুভ করবে পার্মানেন্টলি যদি তার যে সমস্যা রয়েছে দিল্লি আর মোহনবাগানের মধ্যে সেটা মিটে যায়। এবং সেদিনকেই বলেছিলাম যদি আনোয়ার আলী ফাইনালি কমপ্লিট করে তার মুভ এবং সেটা একটা মেগা ডিলে, তাহলে ইস্টবেঙ্গলের যে টিমটা রয়েছে সেটা একটা যথেষ্ট ব্যালেন্সড এবং একটা স্ট্রেংথ লেভেলের হাই পোটেন্সিয়ালে চলে যাবে। কিন্তু সেখানে জাস্ট একটা জায়গা রয়েছে, সেটা ফুলফিল হয়ে গেলে শুধুমাত্র ছোট টুর্নামেন্টগুলো না, আমার মনে হয় যে আইএসএল যেটা সব থেকে লংগেস্ট রানিং টুর্নামেন্ট আমাদের ইন্ডিয়াতে, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল শুরু থেকে ওয়ান অফ দ্য ফেভারিটস হিসেবে থাকবে। এই নিয়ে কোথাও কারোর দ্বিমতের জায়গা থাকবে না। এবং সেই পজিশনটা কি, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং সেখানে যে নামটা গত কয়েক দিন ধরে বা কয়েক সপ্তাহ জুড়ে আমাদের চর্চার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে ইস্টবেঙ্গলের সাথে, সেটা হচ্ছে জিকসন সিং। এবং জিকসনের নামটা তো শুধুমাত্র ইস্টবেঙ্গলের সাথে রিসেন্ট টাইমে জুড়ছে না, একটা লম্বা সময় অবধি জিকসন আর আপুইয়া অ্যাকচুয়ালি কোথায় জয়েন করবে, কোথায় কার যাওয়া দরকার, কোথায় কী অফার রয়েছে, সেসব নিয়ে কথাবার্তা হয়েছিল। এবং বারবার করে আপুইয়ার ব্যাপার নিয়ে যা কথা বলেছি এবং শেষকালে একটা আমার ওপিনিয়নও ছিল যে কে কোথায় গেলে বেটার হবে। যাই হোক, ফাইনালি আপুইয়াকে মোহনবাগান সই করিয়েছে, আপুইয়া মোহনবাগানে এসেছে এবং সেটা একটা মেগা ডিল হয়েছে, একটা মাল্টি ইয়ার কন্ট্রাক্ট হয়েছে। কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলেরও সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডে দরকার রয়েছে এবং দুজন একই এজ গ্রুপের প্লেয়ার, দুজন কাইন্ড অফ সিমিলার কোয়ালিটির প্লেয়ার, একটু আধটু ডিফারেন্স রয়েছে, কারো একটা প্লাস পয়েন্ট তো কারো আর একটা অন্য জায়গাতে প্লাস পয়েন্ট রয়েছে। বাট কোথাও তুমি যাকে নিয়ে প্ল্যান করো না কেন মাল্টি ইয়ারে, তুমি যাকে নিয়ে একটা লঙ্গার টাইমে চিন্তাভাবনা করো না কেন, সেই প্লেয়ারটা তোমাকে মাইলেজ দেবে। এবার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপাতত জিকসনের ব্যাপারটা ইস্টবেঙ্গলের সাথে ঠিক কোন পর্যায়ে রয়েছে। শুধুমাত্র এখানে ইস্টবেঙ্গল না, এর পাশাপাশি কিন্তু এর আগে বেরিয়েছিল দুটো ক্লাব, এখন যেটা শোনা যাচ্ছে যে আরও তিনটে ক্লাব, মানে মোট চারটে ক্লাব কিন্তু জিকসনের জন্য ফাইট করছে কেরালার সাথে। এবার কেরালার স্ট্যান্ড পয়েন্ট অনেকদিন আগে থেকেই ক্লিয়ার হয়ে গেছিলো, সেই নিয়ে কথা বলেছিলাম। সেটা হচ্ছে ট্রান্সফার ফি। প্লেয়ার যদি তার এক্সপেক্টেড স্যালারি পায়, আপাতত কেরালাতে যে স্যালারিটা উইথড্র করে সেটা যতটুকু রিপোর্ট রয়েছে কেরালা থেকে, সেটা 1.25 থেকে 1.35 ক্রোডসের মধ্যে, মানে 1,25,00,000 থেকে 1,35,00,000 মধ্যে। এখান থেকে একটা বিগ হাইকও নেবে, কারণ ও দেখছে যে মার্কেটটা কিন্তু ভীষণভাবে ছোটো। ওই যে একটা ভালো স্ট্যাচারের প্লেয়ার, সেই স্ট্যাচারের প্লেয়ার কিন্তু আমাদের দেশে কম। এই কারণে কোথাও প্লেয়ারদের যে মার্কেট ভ্যালু বা তাদের যে স্যালারি এক্সপেকটেশন, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের এখানে বেড়ে যায়। আপাতত জিকসনেরও সেই এক্সপেকটেশনটা রয়েছে যে ও যে স্যালারিটা পাচ্ছে সেখান থেকে একটা বিগ হাইকও চাই, যে ক্লাব ওকে সেই হাইকটা দেবে সেই ক্লাবের সাথে ওর যে ডিল রয়েছে সেটা এগ্রি করতে কোথাও অসুবিধা হবে না। এবং সেখানেই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু ফ্রন্ট রানার রয়েছে। কিন্তু এখানে আসল বাধার জায়গা হচ্ছে কেরালা ব্লাস্টার্স, কারণ তারা দেখছে আর 1 বছর চুক্তি ওর বাকি রয়েছে এবং তাকে নিয়ে মার্কেটের ডিমান্ড রয়েছে। প্লেয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না, সোজা রাস্তায় হয় তুমি এই স্যালারিতে এই কন্ট্রাক্টে আরও 1 বছর খেলো, আর না হলে যে ক্লাব তোমাকে নিতে চাইছে তার জন্য আমাদের যে ট্যাগটা দেওয়া রয়েছে তোমার ট্রান্সফার ফির ক্ষেত্রে, সেটা তোমাকে দিতে হবে। কারণ এই ক্ষেত্রে জিকসন সিংয়ের কোনো রকম এক্সিট ক্লজ নেই, যেটা আপুইয়ার ক্ষেত্রে ছিল। মোহনবাগান সিম্পল গিয়ে সেটা ট্রিগার করে দিয়েছিল। এই ক্ষেত্রে জিকসনের কোনো রকম এক্সিট ক্লজ কেরালা ব্লাস্টার্স তারা রাখেনি, সেই কারণে কোনো ক্লাবের পক্ষে সেটা ট্রিগার করা সম্ভব না। অর্থাৎ একটা নেগোসিয়েটিং অ্যামাউন্ট তৈরি হবে যে জিকসনকে ঠিক কত টাকার বিনিময়ে কেরালা অন্য ক্লাবে ছাড়বে। এই জায়গাতে কেরালা কিন্তু লাস্ট অন্তত 2 to 2.5 উইকস ধরে ওদের যে টার্গেটেড ট্রান্সফার ফিটা রয়েছে, যেটা শোনা যাচ্ছে যে অ্যারাউন্ড 3 crores প্লাস ট্যাক্সেস যা রয়েছে, সেখান থেকে ওরা কিন্তু নিচে নেমে আসেনি। ওরা কোনোভাবে কোনো ক্লাবের সাথে সেই নেগোসিয়েশনে নিচে নামছেন না।
আগামী দিনে যদি নিচে না নামে তাহলে এই ক্লাবগুলোর মুভমেন্ট কী হবে, বিশেষ করে বাকি 3টে ক্লাবকে নিয়ে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই যে কোথায় কী হবে না হবে। ইস্টবেঙ্গল কী করবে, সে অ্যামাউন্ট দিতে রাজি হবে কি না সেটা বড় ব্যাপার, কারণ স্যালারির ক্ষেত্রে যে এক্সপেকটেশন রয়েছে প্লেয়ারের সেটাকে এগ্রি করতে ইস্টবেঙ্গলের কোনো রকম প্রবলেম নেই, বা ইস্টবেঙ্গলেরও যে ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস প্লেয়ার বা এজেন্টের কাছে রাখা হয়েছে সেগুলো তার মানতে কোনো অসুবিধা নেই। গেম টাইমের ক্ষেত্রে এটা ওপেন আইজে সবাই জানে যে ইস্টবেঙ্গলে এলে জিকসন একটা গোটা সিজন জুড়ে ভালো ধরনের গেম টাইম পাবে, সব দিক থেকে ওর কাছে প্লাস পয়েন্ট রয়েছে ইস্টবেঙ্গলে আসাটা। এবং আরও একটা ফাইট যেটা আপুইয়ার সাথে লং টাইম ধরে আপুইয়া জিকসন অ্যান্ড সুরেশের ক্ষেত্রে চলে, সেখানে এবার কিন্তু সেম সিটিতে দুটো রাইভাল ক্লাবের হয়ে তারা দুজনে খেলতে পারবে, আপুইয়া অ্যান্ড জিকসন, এবং কোথাও একটা নিজেদেরকে বারবার একে ওকে ছাপিয়ে যাওয়া এর পারফরমেন্স আমরা দেখতে পাবো। তো পুরো ম্যাটারটা আপাতত দাঁড়িয়ে রয়েছে যে কেরালা তারা অ্যাকচুয়ালি কী চাইছে এবং ফাইনালি তারা কত চাইবে এবং কোন ক্লাব সেটাকে পে করবে, এই জায়গাতে পুরো ডিল দাঁড়িয়ে রয়েছে। অনেক জায়গা থেকেই বিভিন্ন রকম আপডেট ভেসে আসছে যে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে পুরো ব্যাপারটা সর্ট আউট হয়ে যাবে। দেখা যাক, আশা করা যায় যে আগামী খুব বেশি দিন সময় লাগার কথা না, কারণ ডুরান্ট কাপের আগেই জিকসনের ম্যাটারটাকে কিন্তু কেরালা বা তাকে টার্গেট করা ক্লাবরা মেটাতে চাইছে, স্পেশালি ইস্টবেঙ্গল মেটাতে চাইছে। ডুরান্ট কাপের আগে এই ডিলটাকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লোজ করতে চাইছে। বাকিটা সময় কথা বলবে এবং অবশ্যই যা কিছু সিচুয়েশন রয়েছে সেদিকে নজর রেখে আমরাও কথা বলবো। লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারও কিন্তু কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার, এবং এই প্লেয়ার কোথাও আগামী দিনে মোহনবাগানের একটা টপ প্রাইম টার্গেটে থাকবে। আপাতত তাকে নিয়ে খুব একটা গুঞ্জন আছে বা কিছু আছে এরকম আমি বলছি না। কেন থাকবে তার সবথেকে বড় রিজন হচ্ছে যে আনোয়ার আলী সাগা, এখানে দুটো ব্যাপার রয়েছে। এক হচ্ছে আনোয়ার আলীর ভার্ডিক্ট কী আসবে, যদি ধরেও নেওয়া হয় তর্কের খাতিরে, লিগাল ম্যাটার কী রয়েছে না রয়েছে আমি তার মধ্যে ঢুকছি না। দুটো তো ব্যাপার রয়েছে যে এক, আনোয়ার আলীকে মোহনবাগানেই থাকতে হবে, ভার্ডিক্ট এটা বেরোবে, অথবা আনোয়ার আলীকে মোহনবাগান থেকে বেরোতে হবে, এটা একটা ভার্ডিক্ট বেরোবে। মাঝামাঝি আর কিছু হবে না যে আনোয়ার আলী ফুটবল ছেড়ে দিক, তাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হবে, এরকম কোনো ভার্ডিক্ট বেরোবে না। আইদার এখানে অথবা বেরিয়ে যাওয়া। এবার এখানে যদি ধরে নেওয়া হয় একটা প্রবাবিলিটি 50% যে আনোয়ার আলী চলো মোহনবাগানই থাকবে, তাকে এরকম একটা ভার্ডিক্ট দেওয়া হলো এবং সেটা সব পক্ষ থেকে মেনে নেওয়া হলো যে যা কিছু লিগাল ব্যাপার রয়েছে সেটা হয়তো ওপরের দিকে ফাইট করলে এই রেজাল্টই বেরোবে, এটা মেনে নিয়ে হয়তো এখানে কোথাও সেটেল হয়ে গেল ব্যাপারটা। কিন্তু তারপরেও একটা প্লেয়ার যখন তার অনিচ্ছার কথা জানিয়েছে এবং অনিচ্ছার কথা জানানোর পর সে একটা জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে, এবং এখানে অনেকে বলবে যে দেখো আনোয়ার আলীর যে মেলটা ছিল সেই মেলে তো ও লিখেছিল আমি মোহনবাগানের হয়ে খেলতে চাই, আমি মোহনবাগানের হয়ে কন্ট্রাক্টটা এক্সটেনশন করতে চাই, আমি মোহনবাগান ছাড়া অন্য কোনো ক্লাবে সই করবো এরকম চিন্তাভাবনাও করিনি। তাহলে কেন কেউ বলছে যে অনিচ্ছা রয়েছে বা কোথাও নিজে আর চাইছে না সে মোহনবাগানে খেলতে? আমার এখানে প্রশ্ন হচ্ছে যদি তার এটাই টার্গেট থাকতো যে চলো আমি মোহনবাগানেই থাকবো, তাহলে সেই মেল পাঠানোর 12 ঘন্টা পর অন্য একটা ক্লাবে সে সই করতো না, এবং সেটা অবশ্যই আর্চ রাইভাল ক্লাবে সে সই করতো না। তাহলে নিশ্চিতভাবে সেও একটা জায়গাতে গিয়ে বা তার ক্যাম্পও একটা জায়গাতে গিয়ে হাজির হয়েছিল যে তাদের যা ডিমান্ড রয়েছে বা মোহনবাগানের যে ব্যাপার রয়েছে সেটা কোথাও গিয়ে ম্যাচ হচ্ছে না। অর্থাৎ এখানে একদম একটা আলটিমেটাম এসে গিয়েছিল যে না আর মোহনবাগানে নয়, যাই হয়ে যাক না কেন মোহনবাগানে আর নয়, অন্য যে কোনো কোথাও ইস্টবেঙ্গল ইজ দ্য বেস্ট চয়েস রাইট নাও। সেখানে তাদের আপাতত প্রি এগ্রিমেন্ট হয়ে বসে রয়েছে, বাট মোহনবাগান আর নয়। এখানে যদি মোহনবাগান এই লিগাল ব্যাটেলটাকে জেতেও আনোয়ার আলীর ক্ষেত্রে যা চান্স 50% প্রবাবিলিটির ক্ষেত্রে রয়েছে, সেখানেও কোথাও এই অনিচ্ছুক একজন প্লেয়ারকে মোহনবাগান আগামী দিনে রাখবে কি না দের ইজ এ বিগ ডাউট। পরবর্তী সময়ে কী হবে, লিগাল ব্যাটেল জেতার পর মোহনবাগানের স্ট্যান্ড পয়েন্ট কী হবে, যে তারপর আর তাকে রাখবে না তাকে ছেড়ে দেওয়া হবে। লিগাল ব্যাটেল জেতা হারা এটা অনেক সময় প্রেস্টিজ ফাইটের ব্যাপার থাকে, তারপরে কী হবে সেটা পরের ব্যাপার। এবং দ্বিতীয় ব্যাপার যে এখনই অলরেডি মোহনবাগানের বহু ফ্যান গ্রুপ থেকে বা একটা বড় সংখ্যার ইন্ডিভিজুয়াল ফ্যান্সের তরফ থেকে একটা বড় মেসেজ আসতে শুরু করছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থ্রুতে যে আনোয়ার আলী যদি থেকেও যায় মোহনবাগানে, তাকে যেন কোনো রকম গেম টাইম না দেওয়া হয়, তাকে বেঞ্চে যেন বসিয়ে রাখা হয়, তাকে যেন ইউজ না করা হয়, কোথাও কোনোভাবে সে যেন মোহনবাগানে ফিচার্ড না হতে পারে। আমার মনে হয় না যে সেটার কোনো যৌক্তিকতা আছে বলে। একটা প্লেয়ার সে স্যালারি উইথড্রন করতে হবে, তাকে 10% গেম টাইম শো করতে হবে, নাহলে সে আবার পরের সিজনে চলে যাবে করতে পিএসসির কাছে আবারও অ্যাপ্লাই করতে। সেই সিচুয়েশন কখনো মোহনবাগান নিয়ে আসবে না, এবং স্যালারি ক্যাপে তাকে শো করতে হবে। আর যদি আনরেজিস্টার্ড করে রেখে দেয় তাহলে তো কেস আরও জটিল হয়ে যাবে। এই জায়গাতে আমার মনে হয় যে প্লেয়ার নিজের পছন্দের ক্লাবে খেলতে চায়, যে আমি এই ক্লাবটাতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি, এবং যে পয়েন্ট ও তুলে ধরেছিল যে কোথায় গেলে ওর কেরিয়ারের উন্নতি হবে, কোথায় গেলে ওর ফিউচারটা আরও বেশি প্রোটেক্টেড থাকবে, সেটা যখন ও অলরেডি ঠিক করে নিয়েছে এবং সেটা ঠিক করার 100% রাইটস সেই প্লেয়ারের রয়েছে, সেটাকে কোথাও মান্যতা দিয়ে যদি সে চলে যেতে চায় তাহলে সে চলে যাক। এই জায়গাতে যদি ফাইনালি আনোয়ার আলী চলে যায় তাহলে সেটা ভরাট করবে কে? অনেকেই বলতে পারে দেখো দীপেন্দুর মতো প্লেয়ার রয়েছে, উঠতি প্লেয়ার, আগামী দিনে এই দীপেন্দুও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক হতে পারে। আমরা চাইও যে একটা বাঙালি ছেলে এইভাবে আস্তে আস্তে উঠে আসুক, নিজেকে কোথাও প্রতিষ্ঠা করুক। বহুদিন হয়ে গেল বাঙালি সেন্টার ব্যাক পাওয়া যাচ্ছে না, অর্ণব মণ্ডলের পর আমরা সেইভাবে আর কাউকে দেখছি না।
তো একটা বাঙালি ছেলে উঠে আসুক, সে ভালো খেলুক, ভালোভাবে প্রতিষ্ঠা পাক, এটা আমরাও চাই। কিন্তু আপাতত যে পজিশনে দীপেন্দু রয়েছে কেরিয়ারে, যে ডেভেলপমেন্ট ফেজটাতে রয়েছে, সেখানে কি সত্যি ও নিজেকে মোহনবাগানের হয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজ, যেখানে হয়তো সৌদি আরবের একটা ক্লাব পড়ে যেতে পারে, কাতারের একটা ক্লাব পড়তে পারে, এরকম ক্লাবের এগেনস্টে ও নিজেকে রাখতে পারবে? কারণ তুমি 90 মিনিট জুড়ে বিদেশি প্লেয়ারের উপর যে ফুল ভরসা করবে, আর সে যে তোমাকে 100% ঠিক পারফরমেন্স দেবে তা নয়, চেঞ্জ করতে হতে পারে। বা তার পাশাপাশি রাজবাসফরে রয়েছে। এই দুজনের উপর যদি গোটা সিজনকে ভরসা করে এগিয়ে যাওয়া হয়, আমার মনে হয় যে সেটা খুব একটা ভালো ডিসিশন হবে। ওরা ডেভেলপমেন্ট ফেজে রয়েছে, ওদেরকে সেই ডেভেলপমেন্ট ফেজটা এনজয় করতে দেওয়া উচিত। ওদেরকে সিনিয়র ফুটবলটা হ্যান্ডেল করা, সিনিয়র ফুটবলে সাস্টেন করা, এটা এনজয় করতে দেওয়া উচিত। এবং তারপরে ওরা যখন নিজেদেরকে তৈরি করে নিতে পারবে, অটোমেটিক্যালি ওরা উঠে আসবে, কাউকে আর আলাদা করে সিঁড়িটা দিয়ে দিতে হবে না। কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের যে টিমটা রয়েছে, সেই টিমে যখন তুমি আনোয়ার আলীকে রিপ্লেস করছো, সেই পরিবর্তে তোমাকে এমন একজন ডিফেন্ডারকে নিয়ে আসতে হবে যে প্লেয়ারটা আনোয়ার আলীর জায়গাটা ফুলফিল করার মতো পোটেন্সিয়াল রাখে। আমি বলছি না যে নামটা নিয়ে আলোচনা করছি আমরা, হারমিপাম রুইভা, সেই প্লেয়ারটা আনোয়ার আলীর লাইক ফর লাইক চেঞ্জ, একদম আনোয়ার আলীর এক্সাক্ট রিপ্লেসমেন্ট না। আনোয়ার আলী নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, আড়াইটা সিজনেও প্রুভ করেছে আইএসএলে এসে। হি ইজ রাইট নাও দ্য বেস্ট সেন্টার ব্যাক ইন ইন্ডিয়া। অন্তত পক্ষে রিসেন্ট লাস্ট 6 to 8 মান্থসে অর 1 ইয়ারে আনোয়ার আলী কোথাও নিজেকে বেস্ট লেভেলটাতে তুলে নিয়ে গেছে। সেই জায়গাতে এমন একজন প্লেয়ারকে নিয়ে আসতে হবে যে তোমাকে সেই প্রমিসটা রাখছে যে চলো গোটা সিজনে আমার থেকে তুমি ওই লেভেলের ফুটবলটা এক্সপেক্ট করতে পারো, সেই খেলাটা আমি দিতে পারবো। কারণ একটা বড় টিমে সে এতদিন ধরে সিস্টেমের মধ্যে রয়েছে, 2-3 বছর হয়ে গেল আইএসএল এক্সপিরিয়েন্স রয়েছে, এবং কোথাও নিজে প্রুভ করেছে। সিনিয়র ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার, সব কিছুর মাঝে পাশে খেলে কিন্তু হারমিপাম নিজেকে প্রুভ করেছে। এবং এই ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে লাস্ট সিজনে কিন্তু হারমিপামের মোহনবাগানে মুভ করাটা ওয়াজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। বাট সেটা কেন ভেস্তে গিয়েছিল সিরিয়াসলি আমরা জানি না, এখনও অবধি তার কোনো এক্স্যাক্ট রিজন কারো সামনে আসেনি। কিন্তু হারমিপামের জন্য হয়তো এই কারণেই মুভ করেনি আর মোহনবাগান, যে অলরেডি আনোয়ারের মতো ডিফেন্ডার রয়েছে, ইউথ টিমে বেশ কিছু প্লেয়ার রয়েছে, দুজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাককে নিয়ে আসার কোনো যুক্তি এখানে নেই। গেম টাইমের একটা প্রবলেম হবে এবং সেই ক্ষেত্রে একটা কেওস হতে পারে। কিন্তু এই সিজনে একটা ফুল হ্যান্ড রয়েছে যে কোথাও হারমিপামের জন্য মোহনবাগান মুভ করলে সেই ডিলটা মোহনবাগান ক্র্যাক করতে পারবে। কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনস যা রয়েছে পার্সোনাল লেভেলে, সেটা কিন্তু লাস্ট সিজনে পুরো এগ্রি হয়ে সব কিছু পড়েছিল, অর্থাৎ তার মোহনবাগানে আসতে কোনো প্রবলেম নেই। গত সিজনে আনোয়ার আলী আছে এটা জানার পরেও যখন একটা প্লেয়ার মোহনবাগানে আসতে রাজি হয়েছিল, এই সিজনে যদি দেখে যে আনোয়ার আলী থাকছে না, তাহলে কিন্তু তার ক্ষেত্রে মোহনবাগানে আসাটা আরও ইজি প্রসেস হবে। এবং সেই ক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স কী করবে? দে হ্যাভ লটস অফ ডিফেন্ডার্স, দুজন বিদেশি সেন্টার ব্যাক নিশ্চিতভাবেই থাকবে, মিলোসকে রেখেছে, আরও একজন আসছে, এবং তার পাশাপাশি প্রীতম কোটাল রয়েছে, সন্দীপ রয়েছে, তো লটস অফ ডিফেন্ডার তাদের রয়েছে। সেই ক্ষেত্রে তাদেরও খুব একটা প্রবলেমের জায়গা কিছু তৈরি হবে না। আইভান বাট হোলিংয়ের মতো প্লেয়ার রয়েছে যে লেফট ব্যাকে সেন্টার ব্যাকে খেলতে পারে, বাঁদিকে নাউচা রয়েছে, সেই প্লেসও সে নিয়ে নেবে, ডান দিকে প্রবীরের মতো রাইট ব্যাকআপ রয়েছে। সো লটস অফ ডিফেন্ডার্স কিন্তু কেরালা ব্লাস্টার্সের রয়েছে। বাকিদের কারো খুব একটা মার্কেটের ডিমান্ড বা ছাড়ার সম্ভাবনা কিছু নেই। তো যদি হারমিপামের জন্য আগামী দিনে মোহনবাগান মুভ করে, দ্যাট কুড বি আ গুড চয়েস, দ্যাট কুড বি আ বেটার চয়েস। সেখানে দীপেন্দু বা রাজবাসপুর, তারা যেমন ডেভেলপমেন্ট ফেজটাতে আস্তে আস্তে উঠে আসছে, তারা উঠে আসুক, দুজন বাঙালি ছেলে ভালোভাবে ইন ফিউচার মোহনবাগানের দায়িত্ব সামলাতে পারে। বাট একদম যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে রেডিমেড একটা রিপ্লেসমেন্ট খুঁজতে হয়, তাহলে আনোয়ার আলী যদি অনিচ্ছুক থাকে, যদি সে অন্য কোথাও গিয়ে মনে করে যে সে নিজের কেরিয়ারের বেস্ট দিতে পারবে, সে সেখানে যাক। সেই জায়গাতে মোহনবাগান আগামী দিনে অন্য কাউকে নিয়ে ভাবনা চিন্তা করলে সেখানে প্রথম নামটা হারমিপাম রুইভার আসা উচিত। ইয়াং, অ্যাসপিরেন্ট, এবং অবশ্যই তার মধ্যে প্রমিস রয়েছে, পোটেন্সিয়াল রয়েছে আগামী দিনে বড় ফুটবলার হয়ে ওঠার মতো। কিন্তু এই ক্ষেত্রে যখন কন্ট্রাক্ট সাইন হবে, সেখানে যেন সব দিকটা ভাবনা চিন্তা করে কন্ট্রাক্টটা সাইন হয়, যাতে পরবর্তী সময়ে কেউ এটা না বলতে পারে যে আমি আমার নিজের ফিউচারটা অন্যভাবে দেখতে চাই, সেই কারণে আমি এখানে থাকতে চাইছি না। এই সিচুয়েশন যেন তৈরি না হয়। যাই হোক, সবার জন্য গুড উইশেস থাকলো, দেখা যাক আগামী দিনে কী হয়। এই ভিডিওটা এই অবধি, বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।